কোটি টাকার গাড়ি কোথায়? নামুন বলছি। সুগারকে চুল ঠিক করতে করতে বলে, গাড়ি তো আছে ম্যাডাম, কিন্তু আজ একজনকে দেখে অতিরিক্ত ইচ্ছে জাগ্রত হয়েছে রিক্সে ওঠার জন্য, তাই আজ আর গাড়ি করে যাব না, রিক্সা করে যাব। জিমিন দাদি দাঁত কেটে কটমট কণ্ঠে বলে, হ্যাঁ তো ঢাকা শহরে কি রিক্সার অভাব পড়েছে নাকি? এই রিক্সা থেকে নেমে অন্য রিক্সায় যান। উফ মামা, আপনি রিক্সা চালান তো। সুগা এবার জিমিনের দিকে তাকিয়ে দেখে সে অগ্নিলাল চোখে তার দিকে তাকিয়ে আছে। আরে এইভাবে তাকাচ্ছ কেন? আমি তো তোমাকে ভয় পাই নাকি? আপনাকে তো আমি। এই মামা, আপনি রিক্সা দাঁড় করান, আমি নেমে যাব। এই মামা, একদম না। আর তুমি, তোমার একা রিক্সা নাকি? এই রিক্সা দিয়ে তোমার জায়গা হচ্ছে না? এত মোটা কেন তুমি? কি বলে আমি মোটা? সুগা এবার দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসি সংবরণ করে পর বলে, হ্যাঁ, তুমি মোটা হলে অবশ্য আমার কোনো সমস্যা নেই, তবে যেভাবে বসছো আজ রিক্সা থেকে পড়বে নিশ্চিত। কাছে এসে বসো। সুগা জিমিনের কোনো রকম রেসপন্স না পেয়ে নিজেই হ্যাঁচকা টান মেরে নিজের কাছে এনে বসায়। এদিকে জিমিন তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, যেন নিঃশ্বাস আটকে আছে। প্রচন্ড পানি পিপাসা লেগেছে তার। সুগার পুরুষালী শরীরের ঘ্রাণ জিমিনের নাকে বারবার বাড়ি খাচ্ছে, অস্থিরতায় কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। সুগার জিমিনের এমন অবস্থা দেখে ঠোঁট চেপে হাসি আটকিয়ে বলে, কি হলো জিমিন, এইরকম ভাবে কাঁপাকাঁপি করছো কেন? তোমার কি শীত করছে? আবার দেখছি কপাল দিয়ে ঘামও ঝরছে। এদিকে জিমিনা তো কথা বলে শক্তি হারিয়ে ফেলেছে। ফুলসুটির মাধ্যমে এভাবেই তাদের পথ এগোতে থাকে। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে এখন রাত 12টা বেজে গিয়েছে। বেশ অনেকগুলো দিন কেটে গিয়েছে। আজ থেকে 3-4 দিন হলো জাঙ্কুকের কোনো খবর নেই, না নিতে পারছে নিজের বাবা মায়ের কোনো খোঁজ। কারণ সেদিন রাগারাগির জন্য জাঙ্কুকের ফোন আছে মেয়ে ভেঙে দিয়েছে। রাগি দুঃখে তার কান্না আসে। ঠিক তখনই নিজের কোমরে ঠান্ডা কিছু অনুভব করে। সারা শরীরে এক শীতল হাওয়া বয়ে গেল। হাতের মালিক কে হতে পারে সেটা সম্পর্কে সে অবগত। রাগ দেখাতে গিয়েও থেমে গেল। যা কিছু বলতে হবে সব ঠান্ডা মাথায়। এই সাইকোকে রাগ দেখিয়ে বলে হিতে বিপরীত হতে পারে। জাঙ্কুক আস্তে আস্তে তের গলায় চলে আসে। তে দাঁতে দাঁত চেপে সহ্য করছিল। চোখে ছিল এক রাশ বিরক্তি আর ঘৃণা, কিন্তু নরম কণ্ঠে বলে, জাঙ্কুক। জাঙ্কুক তের পিঠ থেকে চুল সরাতে সরাতে বলে, আমি একবার বাড়ি যেতে চাই, বাবা মায়ের সাথে দেখা করতে চাই। তের কথা শুনে জাঙ্কুক থেমে যায়। মুখে হালকা রাগের আওয়াজ দেখা যাচ্ছে। গলা থেকে মুখ উঠিয়ে বলে, সময় হলে অবশ্যই যাবে, এখন এত লাফালাফি করছো কেন? তোমার বাবা এখন ঠিক আছে। ঠিক আছে মানে? কি হয়েছে আমার আব্বুর? কি কি করেছেন আপনি ওর সাথে? সত্যি করে বলেন জাঙ্কুক। আজব তো, আমি তোমার আব্বুকে কি করতে যাব? আর দিন রাতে হার্ট অ্যাটাক করেছিলেন। আমার কথা মতো ওনাকে অন্যতম হার্ট সার্জন চিকিৎসা করেছেন, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি কি বলেছিলাম নাকি হার্ট অ্যাটাক করতে? এই জাঙ্কুকের এমন কথা শুনে থমকে যায়। ওর আব্বু মৃত্যুর পথযাত্রী ছিল আর ও এক জানতেই পারলো না। মুখটা হু হু করে কেঁপে উঠল। জাঙ্কুকের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তারপর বলে, আমার আর কত ক্ষতি করবেন জাঙ্কুক? আজ আপনার জন্য আমার আব্বু হার্ট অ্যাটাক করেছে। রোগ আল্লাহ দান করেন, কিন্তু আমরা তাকে শুলে চড়াই। যার উচিরাতেই হয়ে যাক না কেন, আপনার তো জাহান্নামেও ঠাঁই হবে না। জাঙ্কুক যথেষ্ট পরিমাণে নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছে। যতই হোক তার বউ বলে কথা। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবলেশীন ভাবে বলে, জাহান্নামে যদি ঠাঁই না হয় হবে না, তুমিও আমার সাথে যাবে। সুতরাং আমার কাছে জাহান্নামও যেন জাহান্নাম বলে মনে হবে না। আপনার সাথে আমি কোথাও যেতে ইচ্ছুক নই। তোমাকে আমার সাথে যেতে হবে। তুমি যে একা নিরাপদ নও, সব বিপদ থেকে আমায় তোমাকে আগলানোর জন্য হলেও তোমার কাছাকাছি আমায় থাকতেই হবে, এটা মনে রেখো। যদি তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, সেই দিন তুমি শেষ হয়ে যাবে, আর তোমার শেষ থেকে আমি শেষ হয়ে যাব। এই বলেই জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে প্রস্থান করে। জাঙ্কুকের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করে বলতে শুরু করে, আপনাকে বোঝা খুব কঠিন মিস্টার জাঙ্কুক। আপনি বলেন ভালোবাসেন না, কিন্তু আপনার কথাগুলো হৃদয়ে গেঁথে যায়। এই কেমন কথা বলুন তো? আপনার দেওয়া এই কয়েকদিনের কষ্ট আমি কখনো ভুলতে পারবো না মিস্টার জাঙ্কুক। কি নামে আপনাকে ডাকবো বলেন তো? হিংসতায় গ্রাস করা আপনি জিয়ান জাঙ্কুক, নাকি আম্মু আর দাদুজানের কুকি? কোনটা? কুকি নামক ব্যক্তিটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু এই জিয়ান জাঙ্কুকের হিংসতার বেড়া জালে ওই কুকি নামক ব্যক্তিটা বিলীন হয়ে গিয়েছে।
মিস্টার সুবিন সাহেবকে তারা হসপিটাল থেকে ঢাকায় ব্যাক করে নিয়ে আসে। হসপিটালের সবকিছু যেভাবে একা হাতেই সামলেছে। যিশু তার বাবা মাকে আগলে রেখেছে। বাবার অসুস্থতায় যিশু প্রচুর ভেঙে পড়েছিল। বাবা আর বোনের এই রকম অবস্থা হয়তো মেয়েটাকে নিস্তেজ করে দিয়েছে। যে মেয়েটা সবাইকে কথা বলে মাতিয়ে রাখতো আর সে নিশ্চুপ, শুধু চোখের পানি ফেলছে। যিশু চোখের পানি যে হোক কে যেন ভিতর থেকে ছারখার করে দিচ্ছিল, তবুও যথাসম্ভব নিজেকে আটকে রেখেছে, সবাইকে আগলে রেখেছে। আর তার পিছনে জাঙ্কুকেরই হাত আছে। মিস্টার সুবিন সাহেব সুস্থ মোটামুটি, যে হোক ওনাকে দেখতে এসেছে। কেমন আছো তুমি বাবা? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। আপনার শরীর এখন কেমন আছে? যারা আমার সুখী থাকার মেডিসিন তারা হলো আমার মেয়ে। এখন যখন তারাই ঠিক নেই তখন আমি কিভাবে ঠিক থাকি বলো? মিস্টার সুবিন সাহেব আরো কিছু বলতে চাবে তার কি একজন বলে ওঠে, আপনার আদরের দুলালি একদম ঠিক আছে আব্বাজান, একটা আঁচড়ও লাগতে দিইনি। মিস্টার সুবিন সাহেব এবার জিহ্বার পিছন দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তুমি? আমার মেয়ে কোথায়? কি আব্বাজান, বাড়ির বড় জামাইয়ের বিয়ের এই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, কই একটু জামাই আপন করবেন তা না, মেয়ে নিয়ে আজাইরা পেঁচাল করছেন। এই সমস্ত জেলা তো একদম ভালো না, ভেরি ব্যাড, ডিডন্ট এক্সপেক্ট দ্যাট টাইম। জাঙ্কুকের কথা শুনে মিস্টার সুবিন সাহেবের জোয়ার শক্ত হয়ে আসে। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, রসিকতা করতে নিশ্চয়ই আসুনি, নিজের কোনো স্বার্থের জন্যই এসেছো নিশ্চয়ই, কি জন্য বলো? এবার মিস্টার সুবিন সাহেবের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে যে হোক জাঙ্কুকের দিকে তাকিয়ে ইশারা করে বলে উল্টোপাল্টা কিছু না বলতে। এমনি উনি মেয়ের দুঃখে কাতর। জাঙ্কুক যে হোকের ইশারা উপেক্ষা করে তারপর বলে, একদম ঠিক ধরেছেন আব্বাজান, আমি স্বার্থের জন্যই এসেছি। মিস্টার সুবিন সাহেব এবার তাচ্ছিল্যভাবে তাকিয়ে তারপর বলে, সেটা আমি বুঝতেই পেরেছি, এখন কেন এসেছো সেটা বলো। আসলে কি বলেন তো, বউ শুধু কান্নাকাটি করে তার বাবা কেমন আছে, তাই আমার একমাত্র শ্বশুর আব্বাজানকে দেখতে আসলাম। বউকেও নিয়ে আসতে পারতাম, কিন্তু ভয় আনিনি, যদি রাস্তায় ধুলোবালি ওর আবার শরীরে লাগে। রসিকতা করো তুমি আমার সাথে? সেই দিনের পর থেকে 1 সপ্তাহ হয়ে গিয়েছে ওর সাথে আমার কোনো কথা নেই। তুমি কিভাবে বুঝবে পিতৃত্বের অনুভূতি? যেদিন নিজের সন্তানের বাবা হবে ওই দিন আমার অবস্থানটা বুঝতে পারবে। জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি দেয়, সেই সুযোগ কখনো আসবে না। তাহলে বউকে গিয়ে বলবো তার বাবা একদম ঠিক আছে, বড় গলায় কথা বলতে যখন পারি তখন সে একদম সুস্থ। তাহলে এখন আসি। তখনই মিসেস ইয়ঞ্জুন এসে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, কি বলছো, তোমরা চলে যাবে মানে? আর তুমি বাড়ির জামাই, প্রথমবার এই বাড়িতে এসেছো, খালি মুখে ফিরে যাওয়া ঠিক না। জাঙ্কুক এবার ডিভান থেকে উঠতে উঠতে বলে, আপনার মেয়ের সাথে মারামারি করবো না যে কেন আমায় জামাই আপ্যায়ন করলো না, তাই নিশ্চিন্তে থাকুন। এই বলে জাঙ্কুক আর যে হোক সেখান থেকে চলে যায়। মিসেস ইয়ঞ্জুন এবার মিস্টার সুবিন সাহেবের দিকে তাকায়। বাড়ির জামাই এসেছে এই প্রথম, কিন্তু সে খালি মুখে তাকে ফিরতে হলো, সাথে যে হোক বাবা কিছু খেলো না। কি হয়েছে তোমার বলো তো, যে ছেলেটার কারণে আজ আমার মেয়ের এই অবস্থা, আমাদের এই অবস্থা? তারপর সে খেয়ে যায়নি বলে এইভাবে আফসোস করছে। দেখো, মানছি জাঙ্কুক অনেক ভুল করেছে, তেকে পাওয়ার উপায়টাও ভুল ছিল, কিন্তু তুমি ভাবো সে যদি তেকে ভালো না বাসতো তাহলে কি এত কিছু করতো? আর তাছাড়া মেয়েটাও তো ঠিকই আছে, হয়তো কোনো কারণে তেকে বাইরে আনছে না, তোমার অসুস্থতার সমস্ত খেয়াল রেখেছে যে হোপের মাধ্যমে। তাহলে ছেলেটা কোন দিক থেকে খারাপ? কি এই কথা তুমি বলছো অর্জুন? আমি আর কি বলতে পারি বলো, আমি তো মা, সন্তানের খুশি দেখলে আমিও খুশি। এখন আমরা যদি স্বাভাবিক না হই তাহলে কি আমাদের মেয়েকে দেখতে পাবো না? এই বলেই ডুকরে কেঁদে উঠলেন মিসেস ইয়ঞ্জুন। সুগা আসামির মতো বসে রয়েছে, তার সামনে যে হোক আর জাঙ্কুক কপাল কুঁচকে তাকিয়ে আছে। যে হোক নিজের হাসি নিয়ন্ত্রণে রেখে সুগাকে ঠাট্টা করে বলে, তুই একটা মেয়েকে নিয়ে রিকশায় ভ্রমণ করলি সুগা? তোর আবার নারী সঙ্গ কবে থেকে ভালো লাগতে শুরু করলো? সুগা যে হোকের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অনেক দিন ধরে রিকশায় উঠি না, তাই একটু উঠতে ইচ্ছে করছিল। এখন পাশে যদি মেয়ে থাকে তখন আমি কি করব? পাশের মেয়েটা সম্ভবত জিমিন ছিল, তাই না সুগা? সুগা জাঙ্কুকের দিকে চোখ বড় বড় করে তাকায়, তারপর আশ্চর্য হয়ে বলে, ওইটাও জানোস? না, জানবো কিভাবে? তুই তো বোরখা পরা
ছিলি তাই না, তাই দেখিনি, কিন্তু জিমিনকে ঠিকই দেখেছি। তুই যদি জিমিনকে ভালোই বাসিস তাহলে বলে দে। বলতেই তো চাই, যদি ভুল বোঝে ও আর 5টা মেয়ের মতো নয়। জাঙ্কুক এবার খাপছাড়া ভাবে উত্তর দেয়, ভুল বোঝার কি আছে, ভালোবাসিস তাই বলেছিস। যদি একসেপ্ট না করে তাহলে জোর করে বিয়ে করে ফেলবি। অন্যদিকে সুগা আর জেহব দুজনেই জাঙ্কুকের দিকে চোখ বড় বড় করে তাকায়। ওইটা একমাত্র তোর দ্বারাই সম্ভব, এটা আমি পারবো না। তোর মতো আম কেন ভালোবাসতে গেলি, যখন সামান্য একটা মেয়েকে নিজের ভালোবাসার কথা বলতেই পারিস না? সেই জন্য এইসব ভালোবাসা আমি জাস্ট নিতে পারি না, অসহ্য লাগে। মামা, তুমি ভালোবাসো কিন্তু বুঝতে পারছো না, জোর করে বিয়ে করে বাসর করে ফেলেছিস আর বলছিস ভালোবাসিস না। হ্যাঁ, বাসর রাতে তো তুই আমার ডিভানে বসে বাসর দেখছিলি তাই না? তার মানে তোর বাসর হয়নি, তুই পাক্কা ভার্জিন। এত কিছু করে বিয়ে করে শেষে কিনা বাসর করতে পারলি না, কি কষ্ট রে ভাই তোর। জোর করে বাসরটাও করে ফেলতি। যে হোক, সুগাকে নাটক বন্ধ করতে বল, মেজাজ গরম হচ্ছে, নয়তো এখানেই শুট করে দেব বলে দিলাম। সুগা এবার অনেক কষ্টে নিজে হাসি চেপে রেখেছে। নারী বিদ্বেষী এক ছেলে এক নারীর মায়ে জড়িয়ে যাচ্ছে সেটা বুঝতেও পারছে না। তাদের কথার মাঝে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। ফোনটা বের করে দেখে এটা বিয়নগুর নাম্বার। স্যার, সুগায়ের লোকেরা আপনার নির্দেশ করা সত্ত্বেও মেয়েগুলোকে পাচার করে দিচ্ছে, আর সাথে অনেক কিছু পাচার করছে। জাঙ্কুকের এবার চোয়াল শক্ত হয়ে আসে, রাগে তার শরীর কাঁপা শুরু করে দিয়েছে। জিয়ান জাঙ্কুকের কথাকে অমান্য করার শাস্তি তো তাকে পেতেই হবে। ভালোভাবে বুঝিয়েছিলাম মেয়েগুলোকে ছেড়ে দিতে, মেয়েগুলো জীবন নষ্ট না করতে। আজ তোর পাপের রাজত্বের সমাপ্তি ঘটাবো আমি। রাতে ডিনার সাজিয়ে বসে আছে তে, তারপর সবাই নিজেদের মতো খেয়ে ওপরে চলে যায়। তে জাঙ্কুকের জন্য খাবার নিতে নিতেই বলে, বড়লোক বাপের একবারে বখাটে ছেলে তৈরি হয়েছে। বড়লোক হলে কি হবে, পরিবারের সাথে বসে খেতে পারে না। কেন, খেলে কি শরীরে অ্যালার্জি শুরু হবে নাকি? ছি, কি সব ঘাস পাতা খাই আবার। যেমন মানুষ তেমন তার রুচি। এইসব বিড়বিড় করতে করতে জাঙ্কুককে জব্দ করার এক ফোন দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। তে জাঙ্কুকের জন্য খাবার নিতে যায়, কিন্তু জাঙ্কুক রুমে নেই। একটু পরে ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেয়ে পিছন ফিরে তাকায়। জাঙ্কুককে দেখে তে ঠোঁটের কোণে কিঞ্চিৎ ফাঁক হয়ে যায়। সুঠাম দেহে পুরুষের গায়ে টাওয়াল ছাড়া আর কিচ্ছু নেই। শাওয়ার নেওয়ায় শুদ্ধ ভেজা শরীর কি আকর্ষণীয় লাগছে। তে নির্লজ্জ বলেই ঘুরে দাঁড়ায়। কথাটা জাঙ্কুকের কানে যেতে দাঁত দিয়ে ঠোঁট চেপে তারপর তীর দিকে এগিয়ে যেতে যেতে বলে, নির্লজ্জ তো আর পাশের বাসার ভাবির সাথেই হচ্ছি না, নিজের বউয়ের সাথেই করছি। তাড়াতাড়ি তাকাও, হারি আপ। আগে নিজের গায়ে কিছু জড়িয়ে নিন বেহায়া। অভ্যেস করে নাও বেবি, এখন তো টাওয়ালটাও আছে, সঠিক সময় আসলে টাওয়ালটাও আর থাকবে না। তীর কান দিয়ে তো এবার ধোঁয়া বের হবে। মানুষটা কতটা নির্লজ্জ হলে এইরকম বলতে পারে। এইটা মিস্টার জিয়ন জাঙ্কুককে না দেখে বোঝাই যেত না। চুপ করুন আপনি বেহায়া লোক, আমার আপনার জন্য খাবার আনাটাই ভুলেছে। নিন, খেয়ে নিন তাড়াতাড়ি, আর আমাকে রেহাই দিন এইসব লাগাম ছাড়া কথা থেকে। আমার কাছ থেকে তোমার রেহাই নেই বেবি, তুমি জিয়ন জাঙ্কুকের অনুভবে আসক্ত হয়ে গিয়েছো, সেই জায়গা থেকে বের হওয়া তোমার জন্য নিষিদ্ধ। হ্যাঁ, কালো দুনিয়ায় আবদ্ধ হয়ে গিয়েছি। জাঙ্কুক আর কিছুই বলল না। জাঙ্কুক খাবার মুখে দিতেই পুরো মুখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি টক টক করে গড়িয়ে পড়ছে। জাঙ্কুক রাগে দৃষ্টি নিক্ষেপ করে এর দিকে, দেখে সে মিটিমিটি হাসছে। জাঙ্কুকের সাথে যোগাযোগী হতে হাসি থামিয়ে দেয়। জাঙ্কুক এবার বুঝতে পারে কাজটাকার, সেও খাবার টেনে না দিয়ে খাওয়া শুরু করে। এক পর্যায়ে অতিরিক্ত ঝালে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা শরীরের দরুন মুখে লাল বর্ণ ধারণ করে। জাঙ্কুকের সেই অবস্থা দেখে তে ভয় পেয়ে যায়। তে জাঙ্কুককে ভয়ে পানি এগিয়ে দেয়। জাঙ্কুক পানির গ্লাসের দিকে তাকিয়ে তের দিকে তাকিয়ে রাগি চোখে, তারপর হাত থেকে পানি নিয়ে গ্লাসটা সরাসরি ছুঁড়ে ফেলে। তের সামনে কেঁপে ওঠে, পানির গ্লাসটা ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুকের চোখ দুটো প্রচন্ড রকম লাল হয়ে গিয়েছে। তের শুকনো ঢোক গিলে ফ্রিজ থেকে একটু মধু এনে দেয়। জাঙ্কুক এক পলক মধুটার দিকে তাকিয়ে তারপর তেকে হ্যাঁচকা টানে করে বসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে চোখ বড় বড় করে তাকায়। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তের অদর চুম্বনে ব্যস্ত হয়ে পড়ে। তে ছোটার জন্য বলিষ্ঠ বুকে ধাক্কা দিলেও জাঙ্কুকের প্রভাব কিচ্ছু পড়ল না এর।
জাঙ্কুকের হাত চলছে তের শরীরের কোমরের ভাঁজে ভাঁজে। জাঙ্কুকের এই বেসামাল ছয় বারবার খেতে উঠছে তে। এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ঝালে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক তেকে ছাড়ে। তে ঠোঁট দুটো যেন ঝলসে যাচ্ছে। তে এবার রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে হিংস্র কণ্ঠে বলে, নিজেকে কি মনে করছেন আপনি? হ্যাঁ, এইভাবে কেউ চুল খায়? পুরো ঠোঁট রক্তাক্ত করে ফেলেছেন। আমার ঠোঁটটা কি আপনার বাপের সম্পত্তি নাকি যখন তখন হামলা করছেন? হচ্ছে বিল্লা, তুমি আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? তুমি তো একান্তই আমার সম্পত্তি। আর এইটুকুতে যদি এতটা হাইপার হয়ে যাও তাহলে কিভাবে হবে বেবি? যেদিন জিহান জাঙ্কুকে নিজের সমস্ত ভাত ছেড়ে দেবে, নিজের মধ্যে তোমাকে বিলীন করবে, তখন কি করবে? তখন সামলাতে পারবে তো? এখন থেকে অভ্যেস করে নাও একটু একটু করে। এবার নিজের কান ধরে চেপে এক সজোরে চিৎকার দেয়, চুপ করুন নিহার পুরুষ। নির্লজ্জতার একটা সীমা পরিসীমা থাকে, কিন্তু আপনার মিনিমাম লজ্জাটুকু নেই। নিজের বউয়ের সামনে লজ্জাশীল সেজেছে কোন মহাপুরুষ শুনি? আমার দাদা নির্লজ্জ ছিল বলে আমার বাবা হয়েছে, আমার বাবা নির্লজ্জ ছিল বলে আমি হয়েছি। এখন আমি সাধু সাজতে যাব কোন দুঃখে? আর তাছাড়া এখন থেকে প্রতিদিন খাবার এইভাবে ঝাল মিশিয়ে আনবে। এখন থেকে রোজ ঝাল খেয়ে এই অমৃতটা পান করব। তুই নিজেকে নিজেরই মেরে ফেলতে ইচ্ছে করছে, নিজের পাতানো ভাতে নিজেই পেশছে। কি দরকার ছিল এই সাইকোটার খাবারে ঝাল মেশানো? মিস্টার সুবীর সাহেব কয়দিন যাবত অফিসে যেতে পারছে না, ফলে অনেক কাজ জমা হয়ে আছে। তাই আজ বাড়িতে বসে সব কাজ শেষ করছেন। এখন আগের থেকে মোটামুটি সুস্থ। চিশুর মধ্যে আগের মতো সেই চঞ্চলতা নেই, হঠাৎ করে কেমন জানি শান্ত হয়ে গিয়েছে। জিসু কোচিং এ যেতেই জেহবের সাথে দেখা হয়। জেহবকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। দৌড়ে যায় জেহবের কাছে, গিয়ে বলে, জিহব ভাইয়া, আমার আপু কেমন আছে? ও ভালো আছে তো? জাঙ্কুক ভাইয়া কিছু করেনি তো আমার আপুর সাথে? জিসুর চোখে পানি টলমল করছে। জেহব জিসুকে আশ্বস্ত করে বলে, তোমার আপু একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। যতদিন জাঙ্কুক বেঁচে আছে ততদিন তোমার আপুর কিচ্ছু হবে না। কবে আপুর সাথে দেখা করতে পারবো? প্লিজ ভাইয়া, আপনি একটু জাঙ্কুক ভাইয়াকে বলেন না আমি আপুর সাথে একটু দেখা করব। আপনি তো আমার বন্ধু, তাই না? আপনার কথা নিশ্চয়ই শুনবে। জিহব এবার কিছুটা বিরক্ত হয় জিসুর মুখ থেকে এইরকম ভাইয়া ডাক শুনে। বিড়বিড় করে বলে, এমন ভাবে ভাইয়া ডাকছে যেন কোন মায়ের পেটের আপন ভাই। চিন্তা করো না, তোমার বোনের সাথে অবশ্যই দেখা করবে, আমি নিয়ে যাবো তোমায়। জিসুর চোখ খুশিতে চিকচিক করে ওঠে। সে অতিরিক্ত খুশিতে বিবেক বুদ্ধি হারিয়ে জিহবকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই বলে জিসু সেখান থেকে প্রস্থান করে কোচিং এর উদ্দেশ্যে। আর ওইদিকে জিহব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এক হৃদয় হারনি বুকে ঝড় তুলে দিয়ে চলে গেল। পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, কপাল বেয়ে ঘাম বেরোচ্ছে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে। না না, নিজের সুপ্ত অনুভূতিগুলোকে আয়ত্তে আনতে হবে। গাড়ির সাথে হেলান দিয়ে দুই হাত নিজের চুল ঠিক করছে আর জোরে জোরে শ্বাস টানছে। জিহব জিসুকে এক পলক দেখার জন্য তার কোচিং সেন্টারের সামনে এসেছিল, কিন্তু যাকে দেখে মন শান্ত করতে চেয়েছিল সে আরো দ্বিগুণ অশান্ত করে দিয়ে চলে গেল। এক পরিত্যক্ত গোডাউন, উল্টো হয়ে ঝুলছে তিনজন বিশাল দেহী পুরুষ। একজন মধ্যবয়স্ক হয়ে উঠলেও বয়সের ছাপ এখনো অনুপস্থিত। লোকগুলো নিচে রয়েছে টকবক করা ফুটন্ত সালফিউরিক অ্যাসিড। লোকগুলো উলঙ্গ অবস্থায় অঙ্গান হয়ে ঝুলে রয়েছে উল্টো হয়ে। দেখেই বোঝা যাচ্ছে নির্দয়হীন ভাবে টর্চার শিকার হয়েছে তারা। সামনে জিয়ান জাঙ্কুকে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রয়েছে। ধারালো চাকু নিজের কপালে ঘষছে, রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এই জানোয়ারদের এত অত্যাচার করেও কিছুতেই শান্তি পাচ্ছে না। পাশে বিয়মকু দাঁড়িয়ে আছে ভয়াত দৃষ্টি ফেলে। এত বড় রুম জুড়ে আর কেউ নেই, বাইরের গার্ড পাহারা দিচ্ছে। বিয়মকু একবার ঝুলন্ত ব্যক্তিগুলোর দিকে তাকায়, সাথে সাথে নাক মুখ কুচকে দৃষ্টি সরিয়ে নেয়। নিজের ছেলে হয়ে অন্য ছেলের উলঙ্গ দৃশ্য দেখার মতো নির্লজ্জ সে নয়। সে তো আর দয়াময়হীন পাষণ্ড জিয়ান জাঙ্কুক নয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওর মতো এমন একজন সহজ সরল ভালো ছেলেকেও এই সবে সাহায্য করতে হচ্ছে। জাঙ্কুক এবার চেয়ারে বসা অবস্থায় নিজের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, বিয়মগু, এই জানোয়ারগুলোর জ্ঞান ফিরিয়ে আন। জ্ঞান না ফিরলে প্রয়োজন হলে ফুটন্ত গরম পানি ওদের শরীরে ঢেলে দে। তার কোনো প্রয়োজন নেই স্যার,
আমি ঠান্ডা পানি ঢালছি। জাঙ্কুক এবার বিয়ঙ্গুর দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকায়। তোরও কি উল্টো হয়ে ঝুলে থাকার খুব শখ জেগেছে নাকি? কথাটা বিয়ঙ্গুর কান অব্দি যেতেই তার সারা শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কেন স্যার? কতবার বারণ করেছি আমাকে স্যার না ডাকতে, কথা কানে যায় না তোর বিয়াদব? আর একবার যদি স্যার বলে ডেকেছিস আই সোয়ার বিয়ঙ্গু, এই সালফিউরিক অ্যাসিডে তোকে আমি নিঃশেষ করব। বিয়ঙ্গু জাঙ্কুকের হুমকিতে ভয় পেয়ে যায়। এই সাইকোটাকে বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। তারপর মাথা নামিয়ে নেয়। সরি ভাই। তারপর বিয়ঙ্গু এই লোকগুলোর শরীরে ঠান্ডা পানি ঢেলে দেয়। লোকগুলোর জ্ঞান ফিরতে অস্ফুট ভাষায় পানি চাওয়া শুরু করে দেয়। জাঙ্কুক এবার তাচ্ছিলের হাসি দেয়। তোদেরকে যদি পারতাম তাহলে দুর্গন্ধময় রক্ত খাওয়াতাম, কিন্তু আমরা আজ অন্য টর্চার সেলে রয়েছি যেখানে রক্ত নেই। যে পৌরসত্বের কারণে মেয়েদের জীবন নষ্ট করেছিস, আজ সেই পৌরসত্বের বলি দেব। আজ শুকায় অনেকগুলো মেয়েকে ইন্ডিয়া সহ আরো অনেক দেশে পাচার করছিল। তাদেরকে এর আগেও ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু অনেক টাকার বাজেটের লোভে পড়ে জাঙ্কুকের কথা শুনতে অমান্য হয়ে যায়। এক প্রকার জাঙ্কুকের থেকে লুকিয়ে পাচার করে। তাই জাঙ্কুক কথাটা জানা মাত্রই মেয়েগুলোকে ওদের কাজে চলে যায়। জাঙ্কুক পাচার রুমে ঢুকতেই দেখে তিনটে পুরুষ মেয়েগুলোকে পাল্টিয়ে পাল্টিয়ে একেবারে লিপ করছে। তার মধ্যে একটা ছিল শুকাই, যে কিনা টাকার জন্য নিজের বউকে অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। তাই জাঙ্কুকের মাথায় রক্ত চেপে বসে। তাড়াতাড়ি মেয়েগুলোকে উদ্ধার করে, সাথে সাথে অন্য মেয়েদেরও পাচারের হাত থেকে বাঁচিয়ে পুলিশের হেফাজতে দেয়। কিন্তু তিনজন ধর্ষককে নিজের হেফাজতে নিয়ে আসে। একজনকে যে কিনা টাকার জন্য নিজের বউকে আর মেয়েকে অন্য পুরুষকে বিক্রি করে দিয়েছিল, আর দ্বিতীয়জন নিজের বোনকে প্রতিনিয়ত দেহ ব্যবসা করাচ্ছে, আর তৃতীয়জন নিজের শালীকে রক্ষিতা হিসেবে রেখেছে। প্রতিনিয়ত মেয়েটাকে ফিজিক্যাল টর্চার করে ধুকে ধুকে মারছে। আর তাদের বাড়ির মা বোনেরা এই জানোয়ারগুলোর ভয়ে কিছু বলতেও পারছে না। লোকগুলো এখন কান্নাকাটি করছে ছোটার জন্য। জাঙ্কুক তাদের দিকে হিংস্র হায়নার ন্যায় তাকায়। জাঙ্কুকের রক্ত জোড়া লাল চক্ষু দেখে বোঝা যাচ্ছে যে জাঙ্কুক কতটা রেগে আছে তাদের উপর। জাঙ্কুক এবার চেয়ার থেকে উঠে একজনের চুলের মুঠি ধরে হুঙ্কার দিয়ে বলে, মুক্তি চাই তোদের। যেদিন তুই নিজের শালীকে দিনের পর দিন ফিজিক্যাল টর্চার করছিলি তখন এই ভয় কোথায় ছিল? নরখাদ্য টাকার জন্য বউ মেয়েকে অন্যের ভোগ বস্তু করে বানিয়ে দিলি। আজ এই মেয়েগুলোকে ঠিক এইভাবেই চিৎকার করছিল ছোটার জন্য, কিন্তু তোরা উপভোগ করছিলি। তারপর ওই লোকগুলোর গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। ছেলেগুলোর শরীর ঝলসে আছে। তারা এত অত্যাচার সহ্য করতে না পেরে জাঙ্কুকের কাছে প্রাণ ভিক্ষে চাওয়া শুরু করে। কিন্তু জাঙ্কুক নিজের আদিম খেলায় ব্যস্ত, কিভাবে এদের নরকময় ভাবে কষ্ট দিতে তারপর মারতে পারবে। তারপর জাঙ্কুক হাতে একটা প্লাস আর একটা ছুরি আর চাপাতি নেয়। সেইগুলো দিয়ে একটা তাকে রহস্যময় হাসি দেয়। এইগুলো হাতে নিয়ে এগোতে থাকে, আর ছেলেগুলো হয়ে ছটফট করছে আর চিৎকার করছে প্রাণ ভিক্ষের জন্য। কিন্তু জাঙ্কুকের অট্ট হাসিতে পুরো দেওয়ালে কম্পন সৃষ্টি করেছে। জঙ্গলের প্রশ্নও নিশ্চুপ হয়ে গিয়েছে জাঙ্কুকের এই ভয়ানক অট্ট হাসিতে। জাঙ্কুক প্লাসটা দিয়ে তাদের সামনে নিয়ে গিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, নিজের পৌরসত্বের খুব শক্তি তোদের, তাই না? কি হবে যদি এটাই না থাকে? তারপর চাপাতি আর প্লাস দিয়ে একটা একটা করে সবার অন্য কোষ দেহ থেকে আলাদা করে ফেলে। মুহূর্তেই পুরো ফ্লোরে রক্ত ছড়াছড়ি হয়ে যায়। লোকগুলো চিৎকারের জন্য জঙ্গলের মাটি পর্যন্ত কেঁপে উঠছে। লোকগুলো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জাঙ্কুকের রাগ যেন আরো বেড়ে গেল। তারপর সে তাদের অজ্ঞান হওয়ার পর পর শুট করতে লাগে। লোকগুলো গলা কাটা মুরগির মতো এবার ছটফট করে নিঃশ্বাস ত্যাগ করে। এইবার জাঙ্কুক তাদের দিকে থুতু দিয়ে তারপর বলে, তোদের আরো ছটফট করা উচিত ছিল, তাহলে নির্দোষ মেয়েগুলোর আত্মা শান্তি পেত। এরপর লাশগুলোকে এক এক করে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দেয়, নিঃশেষ করে দেয় তাদের। রাতে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 1:45 মিনিট। এমন সময় কারোর ফোনে শব্দে জিমিনের ঘুম ভেঙে দেয়। জিমিন ঘুম ঘুম চোখে দেখে এটা সেই নাম্বার, যে নাম্বারের ব্যক্তির সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। জিমিন বিরক্তিকর মুচকে হাসি দিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে একজন বলে ওঠে, সরি এত রাতে বিরক্ত করার জন্য, আসলে একটা কথা বলার ছিল তাই জন্য ফোন দিয়েছি। কি কথা? কাল তাহলে আমরা দেখা করি? অবশ্যই, কেন নয়। আপনার সাথে তো শুধু ফোনেই কথা হয়েছে, কখনো দেখিনি। সেই সুযোগে দেখা হয়ে যাবে।
তাহলে বলুন কোথায় আসতে হবে? এবার সেই লোকটা একটা রেস্টুরেন্টের নাম বলে দেয়। জিমিন তো এবার চোখ বড় বড় করে থাকে, গলা ঝেড়ে বলে, 5 স্টার রেস্টুরেন্টে? আমরা পারলে কফি শপে দেখা করতে পারি। আমার ইচ্ছে হয়েছে তাই। ওকে। জিমিন রেস্টুরেন্টে ফোনকৃত ব্যক্তির পড়াত একটি সিটে বসে অপেক্ষা করছে, কিন্তু ব্যক্তিটি এখনো আসেনি। আশ্চর্যের বিষয় হলো এত বড় 5 স্টারের এই তলায় কেউ নেই। পুরো রুম ফাঁকা, পুরো তলায় কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করা, সিটের চারপাশে ক্যান্ডেল দিয়ে সাজানো। জিমিন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তার চিন্তার প্রহর ঘটে কারো সুমধুর কণ্ঠে। লোকটা জিমিনের সামনে হাঁটু গেড়ে বসে এক গুচ্ছ ফুল নিয়ে তারপর বসে। জিমিন তো অবাক হয়ে যায়, হাঁ করে তাকিয়েছে ছেলেটার দিকে। সুগা আপনি? আমি। কিন্তু সুগা এসব কি? আমি একজনের সাথে দেখা করতে এসেছি। আমার কণ্ঠস্বর কি তুমি আজও অনুধাবন করতে পারো না জিমিন? আজও বুঝে ওঠোনি আমার আবেগ মিশ্রিত কথা? অর্থাৎ বোনের ওই পাশের ব্যক্তিটা আপনি ছিলেন? আবারও প্রতারণা? জিমিনের রীতিমতো গলা কাঁপছে, কথা বলতেও পারছে না, বারবার অথর নিয়ে যাচ্ছে। সুগা এবার অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে, আমি তোমার সাথে প্রতারণা করতে চাইনি, কিন্তু কি করব, তোমার সাথে কথা না বলে আমার যে থাকতে পারি না। তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমার হৃদয় তৃষ্ণার্তদের মতো ছটফট করে। ভালোবাসি, আমি খুব ভালোবাসি তোমায়, ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে একজন আরেকজনের জন্য প্রাণ দিতে পারে। তুমি কি হবে আমার বাচ্চার মা? হবে কি আমার রাজ্যের রানী? হবে কি আমাদের বাচ্চা ছেলে মেয়েদের দাদি নারী? এই ভোরে সুগা মিনতির দৃষ্টি নিয়ে নিক্ষেপ করে জিমিনের দিকে, কিন্তু জিমিন ছিল নীরব। সে তো চায়নি কেউ তার মায়ের পড়ুক, সে তো ভালো মেয়ে নয়। সুগার মতো একজন ভালো মানুষ ওকে ডিজার্ভ করে না। অন্ধকার জীবন থেকে দূরে ঠেলে দিয়েও আবার নতুন জীবনে বাঁচতে শুরু করেছিল, কিন্তু সেই অন্ধকারকে আজও তার পিছু ছাড়ছে না। না, এটা হতে পারে না, আমি একটা ছেলের জীবন নষ্ট করতে পারি না। জিমিনের ভাবনার প্রহর ঘটে সুগার কাঁপা কাঁপা কণ্ঠ শুনে। বলো না জিমিনা, ভালোবাসো আমায়? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। তৃষ্ণার্তদের মতো গলা শুকিয়ে আসছে বারবার। অপেক্ষা জিনিসটা যে বড্ড কষ্টদায়ক জিমিনা। জিমিন সুগার দিকে এক নজর তাকিয়ে নিজের মনকে শক্ত করে নেয়। যা কিছুই হোক, সুগার এই পাগলামোকে সাই দেওয়া যাবে না। তারপর শক্ত গলায় বলে, এসব কি সুগা? একবারও দেখেছেন আপনার প্রতি আমার কোনো অনুভব? আমাকে কিছু জিজ্ঞেস না করে আপনার এইসব করা একদম ঠিক হয়নি। আমি আপনাকে বন্ধু ভাবতাম, আর আপনি কি না আমাকে নিয়ে এসব ভাবেন? আসলে আপনি তো একজন মাফিয়া বসের জাঙ্কুকেরই প্রাণ প্রিয় বন্ধু, তাই না? সুগার জিমিনের থেকে এরকম উত্তর আশা করেনি। ও তো ভেবেছিল জিমিনা তাকে ভালোবাসে, তাই তো আজ বিয়ের প্রপোজালও রেডি করে রেখেছে। সুগার চোখ ছলছল করছে, এই বুঝি চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়বে। সুগার কান্না মিশ্রিত কণ্ঠে বলে, জিমিনা, কেন ভালোবাসা যায় না আমাকে? আমি কি খুব খারাপ? বলো, তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি মাপ চেয়ে নেব। সুগার এইরকম কাঁপা কাঁপা কণ্ঠ জিমিনের ভিতরটা একদম ছাতার করে দিয়েছে। কাঁপা হাতে সুগারকে বসা থেকে দুই বাহু চেপে তারপর দাঁড় করে, তারপর মেয়েকে হাসি দিয়ে বলে, আপনি খারাপ নন সুগা, আপনি তো খুব ভালো একজন ব্যক্তি, শ্রদ্ধা করি আপনাকে, কিন্তু আমাকে আপনি ডিজার্ভ করেন না। আমি ভালো মেয়ে নই, খুব খারাপ। আমি এতটা খারাপ যে আপনাকে বলেও বোঝাতে পারবো না। আমার অতীত আপনি জানেন না, আপনি আমার থেকে আরো ভালো মেয়ে ডিজার্ভ করেন সুগা। জিমিনের লাস্টের কথাগুলো বলতেও গলা কাঁপছিল, প্রচুর কান্না আসছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ সুগা, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি আমি আপনাকে। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না, কিন্তু আমি যে নিরুপায়। আমার মতো মেয়ের জন্য আপনার মতো জীবন সঙ্গী প্রাপ্য নয়, কিন্তু আমি অনেক অনেক ভালো মেয়ে পাবেন দেখবেন। কথাগুলো নিজের মনেই থেকে গেল, প্রকাশিত হলো না সুগার কাছে। জিমিন ঠোঁট চেপে নিজের কানে নিয়ন্ত্রণ করছে। সুগা জিমিনের হাত দুটো নিজের মাঝে আবদ্ধ করে বলে, না জিমিনা, আমার তোমার থেকে ভালো মেয়ের দরকার নেই, আমার তোমাকেই চাই। কি ছিলে তুমি, কেমন ছিলে, কিন্তু আমি বর্তমান দেখতে পাচ্ছি জিমি, তুমি খুব ভালো। তোমার অতীত নিয়ে আমার বিন্দু মাত্র কোনো অভিযোগ নেই। খুব ভালোবাসি আমি তোমায়, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জিমিন সুগার কাছ থেকে নিজের আবদ্ধ হাত ছাড়িয়ে নেয়। একজন কলঙ্কিত মেয়েকে আপনি বিয়ে করবেন সুগা, যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া রয়েছে? মানে কি বলতে চাচ্ছ তুমি?
মানে আমি কলঙ্কিত সুগা, আপনি কি বুঝতে পারছেন না? আমার শরীরে কোনো পুরুষের ছোঁয়া লেগে রয়েছে। কোনো ছেলে একজন কলঙ্কিত মেয়েকে বিয়ে করতে চায় না, আর আপনিও নিশ্চয়ই চাইবেন না। তাই প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। ভালো থাকবেন, আসছি। তারপর জিমি চোখের পানি মুছে রেস্টুরেন্টের থেকে বেরিয়ে যায়। একবার যদি পিছন ফিরে তাকাতো তাহলে বুঝতে পারতো কেউ একজন ছলো ছলো নয়নে কান্না মিশ্রিত চোখে তার পানি চেয়ে রয়েছে।